পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাগেরহাটে মাত্র 7 দিনই ধর্ষণ মামলার রায়, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। রায়হান হত্যার প্রতিবাদে জ্যাকসন হাইটস ফ্রেন্ড সোসাইটির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। পলাতক এসআই আকবরের সন্ধান দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা। যমুনায় দ্বিতীয় রেল সেতুর কাজ শুরু হবে নভেম্বরে, ব্যয় বেড়েছে দ্বিগুণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ব্যক্তির শরীরে অনেকদিন পর্যন্ত উপসর্গ থাকতে পারে বলছে অক্সফোর্ড। এক গবেষণায় প্রাথমিক ফলাফলে এমন আভাস। অক্সফোর্ডের সব ভ্যাকসিন কিনতে পারেন ট্রাম্প, ব্রিটেনের জন্য এই ভ্যাকসিনের কোনো ডোজ বরাদ্দ না থাকার আশঙ্কা। সৌদির শীর্ষ ধর্মীয় পরিষদের রদবদল করে বেশ কয়েকটি আদেশ জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, দায়িত্ব পেলেন নারীও। অভিবাসী ঠেকাতে তুরস্ক সীমান্তে প্রাচীর নির্মাণ করেছে গ্রিস, ব্যাপক হারে অনুপ্রবেশ ঠেকাতেই এমন পরিকল্পনা। আমিরাতের মন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন 69 বছর বয়সী শেখ নাহিয়ান। এবং ভারতের ভিসা পেতে আইসিসির দ্বারস্থ পাকিস্তান, অদূর ভবিষ্যতেও হবে কিনা সংশয়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাগেরহাটে 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আসামি আব্দুল মান্নান সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত 2-এর বিচারক মোহাম্মদ নুরে আলম। আদালত মাত্র 7 কর্মদিবসে এই মামলার রায় ঘোষণা করেন। এ ধরনের ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষ করার নজির দেশে এই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। রবিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা 3 ঘণ্টা বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরে আলম এই চাঞ্চল্যকর মামলার বাদী ও বিবাদী পক্ষে যুক্তিতর্ক শোনেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান সর্দার মোংলা উপজেলার মাকড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয় প্রকল্প এলাকার প্রয়াত আহমেদ সর্দারের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, বাগেরহাটের মোংলা উপজেলার মাকড়ডোন গ্রামের আশ্রয় প্রকল্প এলাকায় পিতৃহীন 7 বছর বয়সী এক শিশু তার মামাবাড়িতে থেকে বড় হচ্ছিল। গত 3 অক্টোবর বিকালে ওই আশ্রয়ন প্রকল্পে বসবাস করা 50 প্রতিবেশী আব্দুল মান্নান সর্দার বিস্কুট খাওয়ার প্রলোভনে নিজের ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ওই দিন রাতেই মেয়েটির মামা মোংলা থানায় আব্দুল মান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার উপপরিদর্শক বিশ্বজিৎ মুখার্জি ধর্ষণের সত্যতা পেয়ে 8 দিনের মাথায় আব্দুল মান্নানের বিরুদ্ধে 11 অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 14 অক্টোবর মামলার সংশ্লিষ্ট সাক্ষী, চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী পুলিশ সদস্য এবং মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়। 15 অক্টোবর আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষী সাক্ষ্য নেন আদালত। রবিবার বিকালে বিচারক দীর্ঘ সময় বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণা করেন।
এই ধরনের ফৌজদারি মামলায় দেশের কোনো নিম্ন আদালতে এত কম সময়ে বিচার কাজ শেষ হয়নি বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। সিলেট কোতোয়ালি থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটি। রায়হান আহমদ হত্যার প্রতিবাদে সারা দেশের বিক্ষোভের অংশ হিসেবে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ডাইভার্সিটি প্লাজায় সমাবেশের আয়োজন করে। সদ্য গঠিত সংগঠনের আহ্বায়ক সৈয়দ রুবেল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরিদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন নিহত রায়হানের চাচা এবং চাচি। রায়হানের চাচি হত্যার বিচার দাবি করে বলেন, রায়হানকে মুক্ত করার জন্য 10,000 টাকা নিয়ে যাওয়ার পরেও তাকে বাঁচানো গেল না। প্রধানমন্ত্রী বরাবর রায়হানকে পিটিয়ে হত্যা করে তার 2 মাসের শিশু সন্তানকে বাবাহারা করার পেছনে দায়ী এসআই আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। পলাতক বরখাস্ত এসআই আকবরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান নিহত রায়হানের চাচা। পলাতক এসআই আকবরের সন্ধান দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ রুবেল এবং সদস্য সচিব ফরিদ আহমদ। প্রধানমন্ত্রী নিজে টাইম ভাষণ দিচ্ছেন যে আমার কোনো লোভ লালসা নাই, আমি জনগণের পাশে থাকতে চাই। তে তার কথাটা যেন সত্যি হয়, আমার বাচ্চাটার যেন আমি বিচার পাই, আমি বিচার যেন পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হানের চাচা, নিউ ইয়র্ক থেকে আমি কইরাম। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমার আকুল আবেদন, এই এসআই আকবর সহ যারা আমার বাতিজাকে নির্মমভাবে মধ্যযুগীয় পন্থায় হত্যা করেছে তাদেরকে ধরে এনে সুষ্ঠু বিচার করা হয়। নভেম্বরে শুরু হচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেল সেতু নির্মাণ কাজ। যমুনার উপর নির্মিতব্য 4.8 কিলোমিটার এই ডাবল লাইন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ শেষ হলে ডুয়েল গেজ সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন রেলওয়ে। সেতু নির্মাণের সময় বাড়ানোর পাশাপাশি ব্যয়ও বেড়েছে দ্বিগুণ। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্বে রয়েছে, এসব তথ্য নিশ্চিত করেছে রেলওয়ে সূত্র। প্রকল্প সূত্র জানিয়েছে, যমুনার উপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর কয়েকশো গজ উত্তরে নতুন সেতুটি নির্মাণ হবে। 2023 সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হলেও সংশোধিত প্রকল্পে সময়সীমা 2 বছর বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প ব্যয় 9,734 কোটি টাকা থেকে বাড়িয়ে 16,781 কোটি টাকা করা হয়েছে। জানা গেছে, বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে দিনে 44টি ট্রেন চলাচল করে। সিঙ্গেল লাইন হওয়ায় সেতু পার হতে ট্রাফিক সিগন্যালে নষ্ট হয় বেশ খানিকটা সময়। ঈদের সময় শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেন। নতুন ডাবল লাইন সেতুটি নির্মাণ সম্পন্ন হলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে বলে আশা সংশ্লিষ্টদের। রাজধানীর সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হবে ঢের। সেতুটি নির্মাণ হলে বঙ্গবন্ধু সেতু রেল লাইন তুলে নেওয়া হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ব্যক্তির শরীরে অনেক দিন পর্যন্ত উপসর্গ থেকে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। কোভিড-19 দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে করা এক গবেষণায় প্রাথমিক ফলাফলে এমন আভাস মিলেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের সাধারণ উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের সমস্যা ভাইরাস আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই দেখা যায়। এরপর শারীরিক ইমিউনিটির ওপর নির্ভর করে আরও মারাত্মক উপসর্গ শরীরে দেখা দেবে কিনা। সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। তাদের দাবি, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও বহু রোগীর শরীরে থেকে যাচ্ছে করোনার উপসর্গ। অক্সফোর্ডের গবেষণায় দেখা গেছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 2 থেকে 3 মাস পরও রোগীরা শ্বাসকষ্ট, ক্লান্তি, উদ্বেগ ও হতাশায় ভুগছেন। এসব রোগীর শরীরের বেশ কিছু অঙ্গের অস্বাভাবিকতাও শনাক্ত করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদেরও ধারণা, কোভিড-19 থেকে সেরে ওঠা ব্যক্তিদের কারো কারো ক্ষেত্রে প্রদাহ স্থায়ী হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত সম্ভাব্য করোনা ভাইরাসের সব ভ্যাকসিন কিনে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে ব্রিটেনের জন্য এই ভ্যাকসিনের কোনো ডোজ বরাদ্দ না থাকার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা ও স্বাস্থ্য প্রধানকে নির্দেশ দিয়েছেন যাতে করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সবার আগে পায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে উদ্ভাবিত টিকার সব ডোজ কিনে ফেলতে পারে ট্রাম্প প্রশাসন। নভেম্বরে প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের মুখোমুখি হওয়া ট্রাম্প বরাবর দাবি করে আসছেন 2021 সালের এপ্রিলের মধ্যেই সব মার্কিন নাগরিকদের জন্য করোনা টিকা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার 24 ঘন্টার মধ্যেই টিকার বিতরণ শুরু হবে। টিকাটির উদ্ভাবক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাও জানিয়েছে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তারা করোনার টিকা সরবরাহ করবে। যে দেশ ব্যবহারের অনুমতি দেবে তারাই আগে পাবে। কোম্পানির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যদি সবার আগে অনুমতি দেয় তাহলে তারাই প্রথমে টিকা পাবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য 100 কোটি ডোজের 1/3 প্রাপ্তি নিশ্চিত করেছে। মে মাসে কোম্পানিটিকে এই টিকার বিনিময়ে $120 কোটি তহবিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। আপনাদের প্রিয় খামারবাড়ি সুপারমার্কেট আবারও যথাযথ মর্যাদায় চালু হয়েছে। সুলভ মূল্যে মাছ, মাংস, তরিতরকারি, গ্রোসারি আইটেম সহ নতুন নতুন দ্রব্যাদির জন্য 24 ঘন্টায় খামারবাড়িতে আসুন। যোগাযোগ 7186396868। ছোট বড় সব অনুষ্ঠানে ক্যাটারিং সহ সুস্বাদু খাবারের জন্য আপনার প্রিয় খাবার বাড়ি রেস্টুরেন্টে আসুন। আমরা সব সময় কাস্টমারের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের ফোন নম্বর 7186394466। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফুলের মতো নরম, মন ভোলানো ঘ্রাণ, খেতে ভীষণ সুস্বাদু, জুড়ায় মনোপ্রাণ। রেশমি বাসমতি চাল, আস্থার অপর নাম, দেখতে যেন মুক্তদানা, রয়েছে শত সুনাম। রেশমি বাসমতি এবং সেদ্ধ বাসমতি চালের প্রতিটি দানা অত্যন্ত স্বচ্ছ ও ঝরঝরে, কোলেস্ট্রল ফ্রি এবং খেতে সুস্বাদু হওয়ায় এ চাল সবার প্রিয়। ফিরে এলাম বিরতির পর। রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ, শুরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট ও শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল করে বেশ কয়েকটি আদেশ জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানাচ্ছে, বাদশাহ সালমান এসব আদেশে শুরা কাউন্সিলের নতুন একজন স্পিকার ছাড়াও আরও 2জন ডেপুটি স্পিকার নিয়োগ দিয়েছেন। এর মধ্যে একজন ডেপুটি স্পিকার হলেন নারী। সৌদি আরবের প্রভাবশালী এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা। তার আগেই গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করে আদেশ জারি করলেন সৌদি রাজতন্ত্রের প্রধান বাদশাহ সালমান। কাউন্সিল অফ সিনিয়র স্কলারসে সংস্কার এনে তার প্রধানদের দায়িত্ব গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখকে দিয়েছেন বাদশাহ। সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ বিন আবদুল্লাহ আল লুহাইদান। এছাড়াও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রোববার আরও একটি আদেশ জারি করে রাজকীয় আদালত বা রয়্যাল কোর্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ঘাইহাব মোহাম্মদ আল ঘাইহাবকে নিয়োগ দিয়েছেন। অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে গ্রিসের সরকার দেশটির উত্তর পূর্বাঞ্চলে তুরস্ক সীমান্তে প্রাচীর নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নের এই দেশটিতে ব্যাপক হারে অনুপ্রবেশ করতে পারেন এমন উদ্বেগ থেকে প্রাচীর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এথেন্স। গ্রিসের সরকারের মুখপাত্র স্টেলিওস
পেটসাস বলেছেন, আগামী বছরের এপ্রিলের আগে তুরস্ক সীমান্তে আরও ২৬ কিলোমিটার প্রাচীর নির্মাণ করা হবে। ৭৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রাচীর নির্মাণের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের এই সীমান্তে গ্রিস আগেই ১০ কিলোমিটার প্রাচীর নির্মাণ করেছে। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের আর বাধা দেওয়া হবে না বলে চলতি বছরে তুরস্ক ঘোষণা দেওয়ার পর দেশটির সঙ্গে সীমান্তে গ্রিসের বিরোধ তৈরি হয়। তুরস্কের এই ঘোষণার পর লাখ লাখ অভিবাসী সীমান্ত পেরিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করে। এছাড়াও ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে জ্বালানির মালিকানার দাবি ঘিরে দুই দেশের মাঝে বিবাদ দেখা দেয়। এর জেরে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক এবং গ্রিস বিপজ্জনকভাবে সামরিক উপস্থিতি ঘটায়, যা ওই অঞ্চলে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। তুরস্ক সীমান্তে নতুন করে প্রাচীর নির্মাণ এবং বিদ্যমান প্রাচীরের উন্নয়নের জন্য গ্রিসের সরকার দেশটির ৪টি কোম্পানিকে চূড়ান্ত করেছে। তুরস্ক এবং গ্রিসের বেশিরভাগ সীমান্ত এলাকায় এভরস নদীর পাশ ঘেঁষে রয়েছে। শনিবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াসোস মিটসোটাকিস তুরস্ক সীমান্ত পরিদর্শন করেছেন। নতুন একটি প্রাচীর পরীক্ষামূলক চালু উপলক্ষে সেখানে যান তিনি। করোনা ভাইরাস মহামারী এবং সীমান্তে উত্তেজনার জেরে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় চলতি বছর তুরস্ক থেকে গ্রিসে অভিবাসী এবং শরণার্থীদের প্রবেশের সংখ্যা হ্রাস পেয়েছে। তুরস্ক দেশটির পূর্বাঞ্চলীয় ইজিয়ান সাগরের দ্বীপে অভিবাসীদের অবৈধভাবে গ্রিস ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে, তবে গ্রিস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিকভাবে সুপরিচিত সাহিত্য ও শিল্প উৎসব হে ফেস্টিভ্যালের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের এক সদস্যের বিরুদ্ধে তাদের একজন নারী কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ এনে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়েছে। হে ফেস্টিভ্যালের সভাপতি ক্যারোলাইন মিশেল বলেছেন, শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান দেশটির সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রীর পদে যতদিন থাকছেন ততদিন তারা আবুধাবিতে এই উৎসবের আয়োজন করা থেকে বিরত থাকবেন। তাদের কর্মী কেটলিন ম্যাকনামারা দাবি করেছে, শেখ নাহিয়ান চলতি বছরের শুরুর দিকে তার ওপর যৌন হামলা চালান এবং তিনি এজন্য আইনি পদক্ষেপ নিচ্ছেন। তবে যৌন হয়রানির এই অভিযোগ অস্বীকার করেছেন ৬৯ বছর বয়সী শেখ নাহিয়ান। ৩২ বছর বয়সী ম্যাকনামারা জানিয়েছেন, তিনি যে হামলার অভিযোগ করেছেন সেটি ঘটেছিল গত ১৪ ফেব্রুয়ারি প্রত্যন্ত অঞ্চলে একটি ব্যক্তিগত মালিকানার দ্বীপে এক আবাসিক অট্টালিকায়। আবুধাবিতে এবছর প্রথমবারের মতো যে হে সাহিত্য ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল, ওই ঘটনার ১১ দিন পর তার উদ্বোধন হওয়ার কথা ছিল। ম্যাকনামারা ভেবেছিলেন ওই উৎসব নিয়ে কথা বলার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। ম্যাকনামারা বলেন, নির্যাতনের এই ঘটনার পরপরই তিনি বিষয়টি তার চাকরিদাতা প্রতিষ্ঠান এবং দেশটিতে দূতাবাসের কর্মকর্তাদের জানিয়েছিলেন। ব্রিটেনে করোনা ভাইরাস লকডাউন প্রত্যাহারের পর তিনি কেন্ট এলাকার পুলিশ স্টেশনে গিয়েও ঘটনাটি জানান। ব্রিটেনের সরকারি কৌশলী বিভাগ এই মামলা নেবে কিনা তা জানার জন্য ম্যাকনামারা অপেক্ষা করছেন। তিনি বলেন, ব্যক্তিগত পরিচয় গোপন রাখার অধিকার বিসর্জন দিয়ে এই ঘটনার কথা সবার সামনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তার ভাষ্য অনুযায়ী, আমি মনে করছি আমার হারাবার আর কিছু নেই। এবার খেলার খবর। দীর্ঘ সময় দ্বিপাক্ষিক সিরিজ নেই ভারত পাকিস্তানের, অদূর ভবিষ্যতেও হবে কিনা তাতেও ঘোর সংশয়। আইসিসি কিংবা এশিয়ার ইভেন্ট দিয়ে প্রতিবেশী দেশ দুটির খেলা দেখার সুযোগ হয় ক্রিকেট ভক্তদের, কিন্তু এবার আইসিসি ইভেন্ট নিয়েও সংশয়। ২০২১ সালে টি-20 বিশ্বকাপ ভারতে এই প্রতিযোগিতায় পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে তৈরি হতে পারে জটিলতা। তাই আগে থেকেই ভিসা পাওয়ার নিশ্চয়তা চেয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী বছরের অক্টোবরে ভারতে বসবে টি-20 বিশ্বকাপের আসর। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তানের দরকার ভারতের ভিসা, কিন্তু দুই দেশের সম্পর্কে টানাপোড়েন খেলোয়াড়দের ভিসা দেওয়া হচ্ছে না। টি-20 বিশ্বকাপে সেই ঝামেলা দূর করতে আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, তারা ভারতের ভিসা পাওয়ার ব্যাপারে আইসিসির নিশ্চয়তা চান এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে উত্তর জানতে অপেক্ষা করবেন ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাগেরহাটে মাত্র ৭ দিনই ধর্ষণ মামলার রায়, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। রায়হান হত্যার প্রতিবাদে জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, পলাতক এসআই আকবরের সন্ধান দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা। যমুনায় দ্বিতীয় রেল সেতুর কাজ শুরু হবে নভেম্বরে, ব্যয় বেড়েছে দ্বিগুণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ব্যক্তির শরীরে অনেকদিন পর্যন্ত উপসর্গ থাকতে পারে বলছে অক্সফোর্ড। এক গবেষণায় প্রাথমিক ফলাফলে এমন আভাস। অক্সফোর্ডের সব ভ্যাকসিন কিনতে পারেন ট্রাম্প, ব্রিটেনের জন্য এই ভ্যাকসিনের কোনো ডোজ বরাদ্দ না থাকার আশঙ্কা। সৌদির শীর্ষ ধর্মীয় পরিষদের রদবদল করে বেশ কয়েকটি আদেশ জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, দায়িত্ব পেলেন নারীও।
অভিবাসী ঠেকাতে তুরস্ক সীমান্তে প্রাচীর নির্মাণ করেছে গ্রিস, ব্যাপক হারে অনুপ্রবেশ ঠেকাতে এমন পরিকল্পনা। আমিরাতের মন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন 69 বছর বয়সী শেখ নাহিয়ান। এবং ভারতের ভিসা পেতে আইসিসির দ্বারস্থ পাকিস্তান, অদূর ভবিষ্যতেও হবে কিনা সংশয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড